বাংলাদেশে চীনা অস্ত্রের বড় চালান উদ্ধারের দাবিতে অপপ্রচার চালায় ভারতীয় কয়েকটি গণমাধ্যম, কিন্তু যাচাই করে দেখা যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া সীমিত সংখ্যক অস্ত্র উদ্ধারের ঘটনাকেই অতিরঞ্জিত করে চীনা অস্ত্রের চালান হিসেবে প্রচার করা হয়েছে। ওদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবিকে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ছবির দাবিতে ছড়ানো হয়েছে গুজব। দর্শক, শুধু তাই নয়, সার্কাজম ধর্মী একটি পেজ থেকে এআই দিয়ে তৈরি ভারতীয় দুই সৈন্যের কান ধরে উদ্বসের ভিডিও ব্যাপক বিভ্রান্তি ছড়ায়। চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ছবির দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তৈরি হয় বিভ্রান্তি। বহু মানুষ ছবিটিকে সত্যি ভেবে আবেগ আপ্লুত হয়ে প্রতিক্রিয়াও জানায়, কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। মূলত ৪ জুলাই কেবল খামেনির ইরানের পতাকায় মোড়ানো কফিনই প্রকাশ্যে আনা হয়েছিল, তবে তার মরদেহের কোনো ছবি কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ করেনি। ওদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে চীনা অস্ত্রের বড় চালান উদ্ধারের দাবিতে একটি প্রতিবেদন প্রচার করা হয়। বিপুল পরিমাণে আধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে এবং সেগুলো চীন থেকে পাঠানো হয়েছে এমন দাবি করা হয়। তবে অনুসন্ধানে জানা যায় দাবিটি সম্পূর্ণ ভুয়া। প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া সীমিত সংখ্যক দেশি ও বিদেশি অস্ত্রের উদ্ধারের পুরনো ঘটনার। এছাড়াও কোনো নির্ভরযোগ্য সূত্রেই উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে চীনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। আবার চীনের সেনাদের সামনে দুই ভারতীয় সৈন্য কান ধরে উঠবস করছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে কমেন্ট সেকশন জুড়ে দেখা যায় নানান ধরনের বিতর্ক, কিন্তু যাচাই করে দেখা যায় ভিডিওটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। ভিডিওটির মূল উৎস শেষ টিভি নামের একটি সার্কাজম ধর্মী পেজ, যেখানে নিয়মিত তথ্যসূত্রহীন ও এআই নির্মিত কন্টেন্ট প্রকাশ করা হয়। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। চীনের একটি অফিসের রোবট নিয়ন্ত্রণ হারিয়ে কর্মীদের মারধর করছে দাবিতে একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, কিন্তু দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ভিডিওটি চীনের নয় বরং ইন্দোনেশিয়ার জাকার্তায় জোকো প্রবুয়েসি নামের একটি রোবট পরিচালনা শেখা ও এর বিভিন্ন মোড পরীক্ষা করার সময় ধারণ করা ভিডিও। কুংফু মোড চালু করার পর রোবটটি অপ্রত্যাশিতভাবে নড়াচড়া শুরু করলে উপস্থিতরা চমকে গেলেও এটি ছিল একটি হাস্যরসাত্মক মুহূর্ত, কোনো যান্ত্রিক ত্রুটি বা হামলার ঘটনা নয়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। ইতিমধ্যেই আমরা জানিয়েছি আমাদের সাথে আজ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু। আমরা তার সাথে যুক্ত হচ্ছি এবং আলোচনা করব। জুবায়ের বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনে। জি, ধন্যবাদ আপনাকে শুনতে পাচ্ছি এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শকদেরকে আমার শুভেচ্ছা। জুবায়ের বাবু, আপনিও নিশ্চয়ই আমাদের সাথে প্রতিবেদনটি দেখছিলেন এবং আমরা আসলে আমাদের অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেকগুলো তুলে ধরতে, যেন এই ফ্যাক্ট চেকগুলোর মাধ্যমে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিছুটা হলেও সচেতন হয়। আপনি যেহেতু টেলিভিশন এডিটর্স কাউন্সিলের একজন সদস্য সচিব, আমরা টেলিভিশন নিয়ে একটু কথা বলে শুরু করতে চাই। বিভিন্ন চ্যানেলের ফটোকার্ড দিয়ে আসলে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে এবং বিভিন্ন মানুষ আসলে এই গুজবগুলো বিশ্বাস করছে, কারণ টেলিভিশনের ফটোকার্ড বিভিন্ন চ্যানেলকে তারা একটি বিশ্বাসযোগ্য আসলে গণমাধ্যম হিসেবেই যখন আসলে ধারণ করে থাকে তাদের মননে, তখন তারা যখন দেখে যে এস্টাবলিশ চ্যানেলের ফটোকার্ড এবং সেখানে একটি ভুয়া তথ্য, এবং ভুয়া তথ্যটি তারা বিশ্বাস করে সেই বিশ্বাসের আসলে পুঁজি করে তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, বিভিন্ন ধরনের পজিটিভ জিনিসও আসছে। কি বলবেন এই সব মিলিয়ে ফটোকার্ডের এই বিষয়টি থেকে আসলে আমরা কিভাবে উতরে যেতে পারি?
জি, ধন্যবাদ আপনাকে। এটা তো আসলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে আমি যেটা মনে করি সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং আপনি যদি এই বিষয়গুলো অপতথ্য, ভুয়া তথ্য এই জিনিসগুলোকে আমরা মোটা দাগে ৩ টা ভাগ করি আরকি। যেটা হচ্ছে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, মেল ইনফরমেশন। এখন এই ৩ টা ইনফরমেশন এর ভিতরে আমরা আসলে অনেক সময় সাধারণ দর্শক যারা, তারা কিন্তু আমরা বুঝতে পারি না আসলে কোনটা কি। এবং আপনি যেটা বলছিলেন এই ইয়েতে যেটা হচ্ছে যে এই যে এআই প্রযুক্তির মাধ্যমে ইভেন ফটোকার্ডও কিন্তু এআই প্রযুক্তির মাধ্যমে এখন তৈরি করা হচ্ছে। ধরেন আমি বলে দিলাম যে ৭১ টেলিভিশনের মতো আমার ফটোকার্ড চাই এবং ওইভাবেই আপনার এআই সেটা তৈরি করে দিচ্ছে। তো মূল বিষয়টা হচ্ছে যে এআই দিয়ে তৈরি করি কিংবা ফটোশপে করি, কনটেন্ট কিভাবে ক্রিয়েট করলাম সেটা ফ্যাক্টর নয়। কনটেন্টের আসলে নেরেটিভটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের যারা আমরা গণমাধ্যমের সাথে যুক্ত, মানে মেইনস্ট্রিম গণমাধ্যমের সাথে যুক্ত, তাদের একটা দায় আছে। এবং এটা তাদের এই বিষয়টা, কারণ আপনি জানেন যে গত ১৭ বছরের একটা যে প্রবলেমটা ছিল যে বাংলাদেশের গণমাধ্যমকে সাধারণ মানুষ বিশ্বাস করত না। কোনোভাবেই তারা গণমাধ্যমকে তারা সেইভাবে তাদের বিশ্বাসযোগ্য করে তারা মানে তুলতে পারেনি। গণমাধ্যম পারেনি সেটা। তো যেই কারণে যেটা বাংলাদেশে হয়েছে যে সাধারণ মানুষও তখন ফেসবুক অর্থাৎ অল্টারনেটিভ ইনফরমেশনটা কোন জায়গায় পাওয়া যাবে সেই দিকে তারা ঝুঁকে পড়ছে। এবং যেই কারণেই এখন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় স্ট্রাগলিং একটি পয়েন্ট হচ্ছে যে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা অর্জন করা। এবং এই অর্জন করতে গেলে তাদেরকে অত্যন্ত দায়িত্বশীল হয়ে তাদের সংবাদ পরিবেশন করতে হবে। এবং প্রতিটা সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা কিন্তু ফ্যাক্ট চেক করে কিন্তু সংবাদটা পরিবেশন করা উচিত। এবং আপনি অবশ্যই। জানেন যে গণমাধ্যমের কাছেই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্ট চেকিং যন্ত্রটা রয়েছে তাদের সাংবাদিক, যে জি, তৃণমূল পর্যায়ে সাংবাদিক রয়েছে। সুতরাং আমাদের চেয়ে সহজে কিন্তু ফ্যাক্ট চেকিং কিন্তু অন্য কেউ করতে পারে না। তো সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে গণমাধ্যম তার যদি এই ভূমিকাটা রাখে, পাশাপাশি আরেকটি যেটি বিষয় হচ্ছে আপনি যেটি বললেন যে আমাদের ফটো কার্ডগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে, এইটা নিয়ে কিন্তু প্রতিদিনের অনুষ্ঠান তৈরি করা উচিত। প্রতিটি চ্যানেল, প্রতিটি টিভি চ্যানেলে কিন্তু এই অনুষ্ঠান প্রচার করা উচিত। আপনারা যেটি করছেন ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম। অসাধারণ একটি অনুষ্ঠান এবং আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানটা প্রায় প্রত্যেকটা চ্যানেল করা উচিত। সুতরাং সেই জায়গা থেকে তাদের দায়বদ্ধতা কিছুটা কমবে যে আমার এই ফটো কার্ড দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে বা এই মুহূর্তে এই জিনিসটা ভাইরাল, কিন্তু সেটি সত্য নয়। আমাদের ফ্যাক্ট চেকিং করছে এটি সত্য। জি। সুতরাং সত্যটা তুলে ধরাই তো আসলে আমাদের কাজ। তো সেই হিসাবে আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের একটা গণমাধ্যমের ভূমিকা নেওয়া উচিত। অবশ্যই। জুবার বাবু, আপনি যেমনটি বলছিলেন যে অবশ্যই এ ধরনের ফ্যাক্ট চেকিং অনুষ্ঠানের সংখ্যা আ প্রত্যেকটি চ্যানেলেই আরো বাড়ানো উচিত এবং আপনি বললেন যে ফ্যাক্ট চেকিং বিষয়ের ক্ষেত্রে সাংবাদিক এই শব্দটি তো চলেই আসে। আমরাই চেষ্টা করি যে সত্য ঘটনা আসলে যারা সাধারণ জনগণ রয়েছে তাদের সামনে তুলে ধরার। কিন্তু যখন গণমাধ্যম কর্মীরাই বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছে আসলে বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে আমি যদি বলি যে অনলাইন বিভিন্ন ধরনের পেজ রয়েছে, পত্রিকা রয়েছে, তারাও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে থাকে যখন একজন সাংবাদিক আসলে একটি সত্য ঘটনা তুলে ধরে। সেই ক্ষেত্রে আসলে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব হিসেবে আপনারা কোনো ধরনের পদক্ষেপ নিবেন কিনা সামনে একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আমি আসলে এই বিষয়টা বলি, এটা কিন্তু আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। আমরা কিন্তু মাননীয় তথ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমরা দেখা করেছি। আমরা বলেছি যে আ যে এই মুহূর্তে যেটা কাজ করা দরকার সেটা হচ্ছে যে আমাদের মিডিয়া কমিশন, যেটি আপনি জানেন যে বিএনপির ২১ দফার ভিতরে ছিল, তারা মিডিয়া কমিশন গঠন করবে এবং মিডিয়া কমিশনের মাধ্যমে আসলে সবার অধিকারটা সুনিশ্চিত করা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এখানে দেখুন সাংবাদিক বলে কথা নয়, শুধু সাধারণ মানুষের অধিকারও তো নিশ্চিত করতে হবে। এই যে ধরেন যেভাবে বট বাহিনী ধরেন আপনার একটি প্রাইভেট ফেসবুক পেজ আপনার সবারই রয়েছে, আমাদের ব্যক্তিগত একটি পেজ রয়েছে এবং ব্যক্তিগত পেজের আমার ব্যক্তিগত মতামতের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে বট বাহিনী, তাহলে সেই জায়গাটা থেকে আমার পরিত্রাণ কি? এটা কিন্তু আসলে মানে আইনগতভাবে এগুলোকে মোকাবেলা করতে হবে। সারা বিশ্বে তাই করে। আপনি যদি ইউরোপ আমেরিকায় দেখেন, সেখানে কিন্তু অত্যন্ত কঠিন আইন রয়েছে এইসব বিষয়ে। আপনি চাইলেই একজনের চরিত্র হনন করতে পারবেন না ফেসবুকে। কারণ ফেসবুক কিন্তু পাবলিক।
এবং এই পাবলিক যখন হয়ে যায় একটা বিষয়, অর্থাৎ আপনি পাবলিকলি আমাকে আমার চরিত্র হনন করছেন, সুতরাং এই অধিকারটা আপনাকে কেউ দেয়নি। সেই জায়গাটি থেকে কিন্তু এই সাধারণ মানুষেরও যেমন অধিকার পাওয়ার একটা বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে আমরা যারা কর্মী, সরাসরি আমরা যারা এইসব কাজে জড়িত, তাদেরও অধিকার পাওয়ার মানে অবশ্যই। অধিকার রয়েছে আর ইয়াটা পাওয়ার। এবং পাশাপাশি সেই জায়গাটিতে আমি মনে করি যে সরকারের যে রাষ্ট্রযন্ত্রের তো অনেকগুলো উইংস রয়েছে, আপনি জানেন, পুলিশ রয়েছে, তাদেরও কিন্তু সহযোগিতা করা উচিত আমাদেরকে, যেন আমরা যেন বস্তুনিষ্ঠ সংবাদটা যেন গ্রহণ করতে পারি। অবশ্যই জুবায়ের বাবু, আমরাও আসলে আশা করছি আমরা যারা সংবাদকর্মী রয়েছে আমরাও আসলে সেই সুরক্ষাটি আসলে পাবো। আপনারা যারা টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য রয়েছেন আপনারাও আসলে যথাযথ পদক্ষেপ নেবেন। আমরা আসলে আইনের বিষয়ে কিছু কথা বলবো, কিন্তু একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা আবার আপনার সাথে যুক্ত হচ্ছি। দর্শক, আমরা আলোচনায় রয়েছি ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আলোচনা রয়েছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু। আমরা আবারও তার সাথে আলোচনায় যুক্ত হচ্ছি। জুবায়ের বাবু, আমরা বিরতির আগে কথা বলছিলাম আসলে বিভিন্ন বিষয় নিয়ে, একটু আইনের বিষয়ে এবার আসতে চাই। যখনই আসলে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য নিয়ে কাউকে আইনের আওতায় আনা হয়, দেখা যায় যে আইন যথাযথ হয়তো পদক্ষেপ নিচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে আদালত পর্যন্ত তোলা হচ্ছে, কিন্তু একটি খুব সীমিত সময়ের জন্য 6 থেকে 7 দিন পর তারা আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে যদি আরেকটু আমি যোগ করতে চাই, সংবাদকর্মীদের ক্ষেত্রে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, একজন সংবাদকর্মী যখন একটি সত্য ঘটনা তুলে ধরে বা তাকে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে এবং তাকে কেন্দ্র করেও কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে সংবাদটি মিথ্যা, তাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। এবং তারাও যখন আইনের আশ্রয় নিতে যায়, এরকম বেশ কয়েকটি ঘটনা রয়েছে, তারাও কিন্তু এ ধরনের সঠিক কোনো বিচার শেষমেশ পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছেন, আপনাদের কোনো প্ল্যান রয়েছে কিনা একটু জানবো। জি, ধন্যবাদ। যে কথাটি আমি আগে বলেছিলাম যে আসলে একটি পূর্ণাঙ্গ মিডিয়া কমিশন হওয়া প্রয়োজন। কারণ আপনি জানেন যে প্রচলিত যে আইনগুলো রয়েছে এবং যেখানে আইসিটি অ্যাক্ট, যেটি তার আগে আমরা দেখেছি সেটাকে কিভাবে মানে ব্যবহার করা হয়েছে রাজনৈতিকভাবে, যেভাবে এটাকে ব্যবহার করে, এবং এটার প্রতি কিন্তু ট্রাস্টটা মানুষের কিন্তু নাই সেইভাবে। এবং এই ধরনের ক্ষেত্রে আসলে আপনি যদি লাইক আমি যদি যুক্তরাজ্যের কথা বলি, সেখানে একটা অফকমের মতো একটা রেগুলেটরি বোর্ড রয়েছে, যেখানে যে কোনো মানুষ এই ধরনের ডিসইনফরমেশন, মিস ইনফরমেশনের জন্য তারা কিন্তু আপনার করতে পারে, মানে তারা সেখানে যেতে পারে এবং সেখানে তারা তাদের যে কোনো অভিযোগ তারা দায়ের করতে পারে। জি। এবং সেখানে তাদের যেহেতু এটা রেগুলেটরি বোর্ড, তারা আইন দিয়েই কিন্তু সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। তো আমি মনে হয় যে বাংলাদেশে যদি আমাদের এরকম একটি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান হয়, মিডিয়া কমিশনের মতো একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়, এবং তারা যদি সত্যিকার অর্থে প্রতিটা মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যা অভিযোগগুলো তারা যদি সমাধান করতে পারে, তাহলে কিন্তু এটা অনেকাংশে কমে জি, যাবে। এটা একটি দারুণ উদ্যোগ হতে পারে অবশ্যই। জুবায়ের বাবু, আরেকটু জানতে চাই আপনার কাছে, আপনারা যেহেতু এখন টেলিভিশন এডিটর্স কাউন্সিলকে নতুনভাবে গোছাচ্ছেন এবং আপনারা আসলে বিভিন্ন ধরনের স্টেপ ইতোমধ্যে নিয়েছেন, আপনাকে সাধুবাদ জানাই এজন্য। অবশ্যই যারা সাংবাদিক রয়েছে, সংবাদকর্মী রয়েছে, আমাদের জন্য আসলে আর কি কি সুখবর আপনাদের তরফ থেকে রয়েছে, একটু প্রোগ্রামের বাইরে থেকেই প্রশ্নটি করছি, একটু জানতে চাই আপনার কাছে। টেলিভিশনের জন্য অনেকগুলো সমস্যা আছে, আপনি জানেন। টেলিভিশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টেলিভিশনের জন্য এই ইন্ডাস্ট্রি, এটা এখনো ইন্ডাস্ট্রি আকারে দাঁড়ায়নি। এটা 25 বছরের একটা বয়স এই ইন্ডাস্ট্রি, এবং অনেকগুলো টেলিভিশন এই মুহূর্তে বাংলাদেশে ব্রডকাস্ট হচ্ছে, অথচ এই টেলিভিশনের কর্মীদের কিন্তু কোনো ওয়েজ বোর্ড নেই। তো সুতরাং আমরা সরকারের কাছে দাবি করেছি ইতিমধ্যে যে এটা ওয়েজ বোর্ড গঠন করার জন্য, পাশাপাশি যেটি হচ্ছে যে টেলিভিশনের জন্য নীতিমালার প্রয়োজন। এবং শুধু তাই নয়, যে এই যে সংবাদ প্রচার করছে, সংবাদ চ্যানেল, আপনার চ্যানেল আছে, আমিও একটি চ্যানেলের সাথে সংযুক্ত, সেই চ্যানেল আছে, অনেকগুলো সংবাদ ভিত্তিক চ্যানেল রয়েছে, তাছাড়া অনেকগুলো জেনেরিক চ্যানেল যারা হচ্ছে বুলেটিন প্রচার করে, এবং তাদের কিন্তু আপনি দেখবেন যে অনেকের কিন্তু আপনার এডিটোরিয়াল পলিসি নেই। তো এডিটোরিয়াল পলিসি না থাকার কারণে এই সংবাদ মাধ্যমগুলোতেও কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা আছে। টেলিভিশনগুলোর ভিতরে বেতন বৈষম্য রয়েছে, আপনি জানেন, প্রতিটা টেলিভিশনের সেটা রয়েছে। তো এরকম অনেকগুলো সমস্যা রয়েছে, এবং প্রতিটি সমস্যা নিয়ে কিন্তু আমরা মাননীয় তথ্যমন্ত্রীর সাথে অনেকবার বসেছি, ওনার সাথে কথা বলেছি, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন
উনি এই বিষয়গুলো দেখবেন এবং পাশাপাশি যেটি হচ্ছে যে আপনার এই টেলিভিশন ইন্ডাস্ট্রিটা যেন ইন্ডাস্ট্রি আকারে দাঁড়ায়, আগের মতো যেন রাজনৈতিক যেন কোনো চাপ না থাকে, এই বিষয়গুলো যেন ওনারা দেখেন, সেটি দেখবেন। এবং তিনি কথা দিয়েছেন বর্তমান সরকারের পক্ষ থেকে আসলেই টেলিভিশনে কোনো চাপ বা কোনো রকম আমি মনে করছি না। আমার মনে হয় যে আপনারাও কোনো চাপে আছেন কিনা আমি জানি না। জি। সুতরাং এইভাবেই আসলে টেলিভিশন চালাতে চাই আমরা। জি, অবশ্যই আমাদের এখন মত প্রকাশের স্বাধীনতাও আসলে অনেক বেড়ে গেছে। আমরা যারা সংবাদকর্মী রয়েছে আমরাও সত্যটি তুলে ধরতে পারছি জনগণের কাছে। জুবায়ের বাবু, আরেকটি শেষ প্রশ্ন আসলে রাখতে চাচ্ছিলাম আপনার কাছে। আমরা যেহেতু ফ্যাক্ট চেক নিয়ে কথা বলছিলাম, গুজব নিয়ে কথা বলছিলাম, আপনি একটি কমিশনের কথাও বলেছেন যে যদি এরকম কোনো সংস্থা তৈরি হয়, এটি আমরা যারা সংবাদকর্মী রয়েছি, সাধারণ মানুষ রয়েছে, সবার জন্যই আসলে জিনিসটি একটি পজিটিভ বিষয় হিসেবে গণ্য হবে। আপনারা আসলে যারা কমিশনে এবার যুক্ত হয়েছেন, আপনি যেমনটি বলছিলেন যে প্রত্যেকটি চ্যানেলে এ ধরনের একটি অনুষ্ঠান আনা যায় এবং অনুষ্ঠানের মাধ্যমে হয়তো জনগণ আরও বেশি সচেতন হবে। এ ধরনের কোনো প্ল্যান কি আপনারা নিতে পারেন কিনা বা নেওয়া যায় কিনা, এই বিষয়ে একটু শুনি আপনার কাছে। মানে ফ্যাক্ট চেকিং প্রোগ্রামে জি জি জি, আপনি যেমনটি বলছিলেন। জি জি, এটা আসলে তো খুব জরুরি, এটা আমাদের নিজেদের জন্য। ধরুন আপনি যে কথাটি বলছেন যে ৭১-এর ফটো কার্ড দিয়ে নানান ধরনের ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন এবং মেল ইনফরমেশন তারা ছড়ানো হচ্ছে। তো এই যে বিষয়গুলো আপনি যদি একটু যদি চিন্তা করেন, তাহলে প্রথমে তো প্রতিবাদটা আমার কাছ থেকে আসতে হবে, অবশ্যই। তাই না? তো এই প্রতিবাদটা অর্থাৎ সত্যটা জানানোর মানে মানে দায়িত্বটা কিন্তু আমাদের প্রথম। অবশ্যই। তারপরে তো অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের সত্যগুলো জানাবে। জুবায়ের বাবু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু। আমরা কথা বলছিলাম বিভিন্ন ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। ৭১-এর সাথেই থাকুন।